আজকে তো 4 তারিখ, মানে ফাটাফাটি দিন, খবরে ফাটাফাটি। আর সবচেয়ে বড় কথা, এই নির্বাচনে সব থেকে আমার বেশি ভালো লেগেছে যে কারুর মায়ের কোল খালি হয়নি, কারুর সন্তান বাবা হারা হয়নি, কোনো বোন ধর্ষণ হয়নি। যেন এটা একটা সাধারণ ব্যাপার হয়ে গেছিলো আমাদের এই পশ্চিমবঙ্গের একটা সমাজ। কিন্তু আমি একটা পার্টিকুলার কোনো সম্প্রদায়ের উপর দোষ দেব না। একটা পার্টিকুলার সম্প্রদায়কে শত্রু বানানোর পক্ষে আমি না। রাজনৈতিক দলের লোকরা এই কাজটাই কিন্তু করেছে। সেই পার্টিকুলার সম্প্রদায়ের মানুষ যারা একটা অন্য কিছুতে বিশ্বাস করে, তারা কখনোই বলেনি যে আমাদের হয়ে এসব করো। তাদের অধিকার আছে, সেই বাড়ির বাচ্চাদের অধিকার আছে, স্কুলের বেঞ্চ, সেই বাড়ির যদি কেউ মারা যায়, সেই বাড়ির ছেলেও বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, যে কোনো বাচ্চা বাবা হারার যন্ত্রণা আছে। কিন্তু তাদের সেই মানুষগুলোর প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। আমার বিদ্বেষ একটা মতাদর্শের বিরুদ্ধে। এই লড়াই মতাদর্শের বিরুদ্ধে লড়াই। সেই মতাদর্শ দেখা যাচ্ছে যে ওই যে আমার পাশে পায়রাগুলো উঠলো, আওয়াজ পেলে না তো, ফাড় করে। তো পায়রাগুলো যার একজন তৃণমূলের একনিষ্ঠ কর্মী। নির্বাচনের মানে এই লোকসভা এই গণনার সকালবেলা আজকে কিছুক্ষণ আগেই তার বাড়িতে, মানে সেরকম কিছু না, কিন্তু ও পাড়াছাড়া হয়ে গেছে অলরেডি। এবং ও প্রচুর অত্যাচার করেছে, মানে ইভেন আমার সাথেও ইনজাস্টিস করেছে, আমার সাথেও খারাপ ব্যবহার করেছে আমাকেও। মানে আজকে ও একটা ছোট বাচ্চা আছে, এরকম তো অনেক বাড়ি যারা আজকে বাড়ি ছাড়া ছিল, অন্য বিজেপি কর্মী বা তৃণমূলের বিরুদ্ধে যারা ছিল, তাদের বাড়ির বাচ্চাদের তো সেই দুঃখ হয়েছে। বাবা ছাড়া একটা পরিবার কখনো থাকে না। এটা বুঝতে হবে যে সব দিন সমান যায় না, কিন্তু সব সময় সমান যায় না। ভয়ে পাড়া ছাড়া হয়ে গেছে, ভয়ে পাড়া ছাড়া। এই পায়রাগুলোকে মানে খাবার দেওয়ার মতন লোক নেই, খাঁচার মধ্যে বন্দি হয়ে আছে। আমি দেখবো দুদিন যদি মনে হয় যে পায়রাগুলোকে খাবার দেওয়ার কেউ নেই, আমি পায়রাগুলোকে ছেড়ে দেবো, মুক্তি করে দেবো। হ্যাঁ, কথা বললাম তো হয়তো এসেও যাবে ওর মধ্যে। কিন্তু ও 1-2 ঘন্টা, মানে কালকে রাত্রি, মানে আজকে ভোর 7টা পর্যন্ত ওর মধ্যে বিশ্বাস ছিল যে মানে টিএমসি, মানে যেই দলের হয়ে মস্তানি গুন্ডামি করতো, যে সেই টিএমসি 220 পাবে, ওর একদম বিশ্বাস ছিল। কারণ এই যে এটা তো বোঝা উচিত যে কেন তোমাদের দেবে। দুশো কুড়িটা তোমাদের কেন দেবে? এই বিজয় কিন্তু সত্যি কথা, এই বিজয়
এই বিজয় আমাদের নয়, এই বিজয় যারা আত্মত্যাগ করেছে, যেই মেয়েগুলো ধর্ষণ হয়েছে, যেই হিন্দু পরিবারগুলো দক্ষিণ 24 পরগনা হোক যেখানে হোক তাদের বাড়ি পুড়েছে, যারা বাড়ি ছাড়া ছিল, শুধুমাত্র তারা সনাতন বলে, শুধুমাত্র তারা একটা মানে বিজেপি করে বলে, গণতন্ত্রে সবার অধিকার আছে, সে বিজেপি না করার কী আছে? বিজেপি কি এই সমাজের বাইরে একটা কোনো দল? বিজেপির ফাউন্ডার এই রাজ্যে শ্যামাপ্রসাদ মুখার্জি। বিজেপির বলে নয়, যেই স্লোগান হিন্দুরা দেয় বন্দে মাতারাম, সে এই বাংলাতেই হয়েছে। তো তারা করলে দোষ আসলে
একটা কথা মনে পড়ে যাচ্ছে, মমতা ব্যানার্জি যখন ছোট ছিলাম, মমতা ব্যানার্জির কি একটা, তখন মমতা ব্যানার্জি কংগ্রেসে ছিল, কি একটা হয়েছিল, নিজের গলায় নিজেই শাল পেঁচে ফাঁস দিচ্ছে। তো এটা একটা ভয়ঙ্কর ব্যাপার যে দড়ি দিয়ে ঝোলা যায়, কিন্তু নিজের গলায় নিজে ফাঁস দিয়ে মরে যাওয়া, এটা কিন্তু মানে ঐতিহাসিক ব্যাপার ছিল। যদি তখন কেউ না ধরতো, তাহলে যদি মানে যদি মারা যেত, তাহলে কিন্তু প্রথম বোধহয় পৃথিবীতে যে নিজের গলায় নিজে দড়ি দিয়ে এরকম করে টেনে মেরেছি। মানে এটা একটা মানে পরীক্ষামূলকও ছিল, যেরকম হয় যে তো অনেক মানে ছোট ছিলাম, মোটামুটি মনে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে এরকম মমতা ব্যানার্জি শোনা যাচ্ছে সব জয় শ্রীরাম পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, জয় শ্রীরাম আর জয় শ্রীরাম। যে কলকাতাতে এই জয় শ্রীরামকে কত রকম মানে ঘৃণা করা, কত রকম মানে কি বলবো, জয় শ্রীরাম মানে ছোটোবেলায় আমাদেরকে এমন করে ব্রেন ওয়াশ করতো যে মানে হিন্দুর হয়ে কথা বলাটা যেন কত বড় একটা অপরাধ। মানে এটা একটা, আমি এখন ভাবি জিনিসগুলো সত্যিতে, মানে এই বামপন্থীরা যে ছিল এত বছর, তো আমার একজন চেনাশোনার লোকের সাথে দেখা হয়েছিল, সে ওই দক্ষিণের বাংলাতে থাকতো। দেখা গেছে যে তখন বেশ একটা আমার মধ্যে ওই ধারণা ছিল। জিজ্ঞাসা করেছে আপনাদের এখানে যে উনি জমিদার টাইপের ছিল, জমিদার বলতে কি হয়তো 10-12 বিঘা জমি ছিল তাদের, ভালো খেয়ে পড়েছিল, বাড়ির লোক চাকরি করতো, 10-12 বিঘা জমি তারা চাষ করতো, নিজের জমি, তাদের কারো দখলি জমি না, ভেস্টেড ল্যান্ড নয় বা নিজেদের কেনা জমি। তো বলছে যে দেখো আমাদের ওই সময় মনে আছে যে যখন মানে অপারেশন বর্গা হচ্ছিল, তো প্রচুর সব মুসলমান মানে ভূমিহীন কৃষক, মানে মধ্যে মুসলমান বেশি ছিল, তাদেরকে দেওয়ার জন্য, মানে তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য তো এই আমার এই জমিগুলোকে নিয়েছে। তো 10 বিঘা মতন জমি। বলছে যে বাড়িতে ঢুকে লুট দরাজ, ধান রান্নাঘর থেকে একটা মানে মানে চা বানানোর বাটি রাখিনি, সব লুট দরাজ করে নিয়ে জমির ধান ফান নিয়ে যাওয়ার, জমিগুলোকে বর্গা করে দেয়। তো বর্গা আইন একটা আছে যে মানে জমিতে অনেক ক্যারেক্টারে লেখা থাকে, বর্গা, শালি, তারপরে ডোবা, এরকম বাস্তু এরকম লেখা থাকে, সেখানে বর্গা একটা লেখা আছে। কিন্তু বর্গা খুব মারাত্মক। এই বর্গা আইনটাই পাশ করেছিল 77 সালে। তো আমি একটা এরকম বর্গা জমি কিনে ফেলেছিলাম বর্গা, কিন্তু সে কেনার ফলে দেখা যাচ্ছে
যারা নিয়েছিল, যাই ওটা নিয়ে পরে ওটা নিয়ে ওই প্রসঙ্গটা বলি। তো 10 বিঘারও কম তাদের জমি ছিল, তাই কত করে বিঘা জমি? বলে আমাদের এখানে এখন চলছে, ধরুন আজ থেকে আমি 10 বছর আগের কথা বলতে, আমাদের ওখানে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা বিঘে পাওয়া যায়। তো 1 লাখ টাকা যদি বিঘে হয়, ধরে নিলাম 2 লাখ টাকায় ধরে নিলাম, তো 2 লাখ টাকা যদি বিঘে জমি হয়, 10 বিঘে জমি 20 লাখ টাকা। তো আরে আমার পাড়ায় অটো চালায়, তার 3টে অটো তো 20 লাখ টাকা দাম, মানে গড়িয়াহাট টু গোলপার্ক টু গড়িয়াহাটের অটো। তো আমি ভাবলাম যে এই সমস্ত মানুষগুলো, এরা তো সাধারণ মানুষ, এরা খেয়ে পড়ে আছে, এরা তো শ্রেণী শত্রু নয়। শ্রেণী শত্রু কে? তো এইটা তো বোঝা দরকার ছিল আমাদের তখন। আমাদেরকে এমন করে বোঝানো হলো এগুলো হচ্ছে বিপ্লব, এগুলো জমি, মানে হিন্দুদের জমি কেড়ে নিয়ে ভূমিহীনদের মধ্যে বিলিয়ে দেওয়া, এটা একটা বিপ্লব। তো এই কি সেই হিন্দু যার একরের পর একর জমি, একরের পর একর জমি আছে, বেনামি জমি আছে? এ তো সামান্য জমিতে হয়তো তাদের মানে ভালোভাবে আছে, খেয়ে পড়ে আছে, মোটা চাল, জমির চাল দিয়ে। এটা তো শ্রেণী শত্রু নয়, এরা এদের টাইপের লোকদের জমিগুলো কেড়ে নিয়েছে। যাদের বাড়ির ছেলেমেয়েরা স্কুলে পড়তে যেতে পারতো, তাদের বাড়িতে এরকম আক্রমণ করেছে। তো এরা কিন্তু কোনো সময় শ্রেণী শত্রু নয়। এবার একটা ভাবুন যে বাংলাদেশ থেকে হিন্দুদেরকে তাড়ানো হলো, পশ্চিমবঙ্গে তা পাঠানো হলো, বাংলাদেশের মানুষরা জমিপত্র সব ছেড়ে দিয়ে চলে আসলো, কারো কারো বেশি জমি ছিল, কারো কম ছিল। বাংলাদেশের ইতিহাসে লেখা হলো যে মানে বিনা মানে জমি আন্দোলনের না করে মানে জমিগুলো মানে ইসে হলো, মানে কী বলে, জমি রিফরমেশন করা হলো। তার মানে এখানেও তাই করা হলো, এখানেও হিন্দুদের জমিগুলোকে নিয়ে তাদের যে মেরুদণ্ডটাকে নষ্ট করা হলো। কাদেরকে দেওয়া হলো? যে সমস্ত ভূমিহীনদের মধ্যে, হ্যাঁ 2-1টা এত চালাক ছিল ওরা, 2-1টা হয়তো কম, হয়তো 2 কম বেশি কিছু ইসেও ছিল, মানে শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট এদেরও ছিল, সবাইকে দিয়েছে, মানে তার মধ্যে মুসলমানও ছিল। তার মানে বোঝা যায় জিনিসগুলো যে কেউ একটা পরিকল্পনা করেছিল হিন্দুদের জমি কেড়ে নাও, পরবর্তীকালে হিন্দুদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করো। তার পরবর্তীকালে আমাদের এই অঞ্চলে, যাদবপুর অঞ্চলে ফ্যান ফ্যাক্টরি, উষা ফ্যান ছিল, তারপর সেলাই মেশিন ফ্যাক্টরি ছিল, তারপর ডাবরের ফ্যাক্টরি ছিল, বেঙ্গল ল্যাম্পের মানে লাইটের ফ্যাক্টরি ছিল, বড় ফ্যাক্টরির কথা বলছি, কৃষ্ণা গ্লাস ছিল। তো এইগুলো ছিল বড়, এর সাথে কিন্তু অনুসারী শিল্প ছিল, প্রচুর শিল্প ছিল। এগুলোকে মানে দিনের বেলাতে বলতে গেলে একরকম মানে কীভাবে যে বন্ধ হয়ে গেল, মানে এখানে কাজ করতে যারা তারা মানে শ্রেণীচ্যুত হয়ে গেল। কি একটা বড় পরিকল্পনা এটা করেছিল, মানে এই বড় বড় ফ্যাক্টরিগুলো যেখানে আজও কিন্তু এগুলোর প্রয়োজন আছে, আজও কাচের জিনিসের প্রয়োজন আছে, আজও সিলিং ফ্যান লাগে, আজও টেবিল ফ্যান লাগে, আজও বাল্ব লাগে। এই সমস্ত প্রয়োজনীয় জিনিসের ফ্যাক্টরিগুলো যেখানে বৃহত্তর ক্ষেত্রে একটা ক্লাস কাজ করতো, শ্রমিকের নাম করে বলবো, হিন্দুরা কাজ করতো, তাদেরকে কিন্তু কাজ থেকে বিচ্যুত করলো। তারপরে করলো যাতে তাদের এডুকেশন, এখানে যত স্কুল আছে, প্রাইমারি হোক হাই স্কুল সব বন্ধ হয়ে গেল, একরকম নানান রকম তাদের পরিকল্পনা। এরা যে কী চেয়েছিল, কী করতে চেয়েছিল, আজও কিন্তু মানে এর আত্মবিশ্লেষণ দরকার আমাদের। কতগুলো চটি চাটা বুদ্ধিজীবী, কতগুলো চটি চাটা চিত্রশিল্পী, ধান্দাবাজ,
যাই হোক, এই নির্বাচনের ফল যাই হোক বলবো না, নির্বাচন ঐতিহাসিক নির্বাচন ফল। এখানে হিন্দুদের তাদের তাদের অস্তিত্বর পুনর্গঠন হচ্ছে, পুনর্ভাবে শক্তিয়ন হচ্ছে। তারা মানে হাজার বছরের গোলামির যে অভ্যাসে দাঁড়িয়ে গেছিলো আমাদের, তার থেকে আমরা মুক্তি পাচ্ছি। এটা একটা মুক্তির একটা নির্বাচন, আমাদের আত্মমুক্তির দরকার। তারই নির্বাচনে আমরা এই বিজয় এই রাজ্যের মানুষ পেয়েছে। 96% মানুষ ভোট দিতে পেরেছে। কোনো হিংসা হয়নি, কোনো মানুষের রক্তপাত হয়নি। আমি আশা করি যে এরপরও কোনো যাতে না হয় কোনো রকম রক্তপাত, কারণ পরমেশ্বর তো সবাইকেই সৃষ্টি করেছে, অন্য লোক যাই ভাবুক, কিন্তু আমাদের সনাতনীদের কিন্তু ভাবতে হবে যে সমস্ত জীবই হচ্ছে ঈশ্বরেরই সৃষ্টি, সব জীবের মধ্যেই শিব আছে। তো হত্যা কোন মানুষ যেন না হয়, যতটা সংযত থাকা দরকার। সনাতনীরাই পারবে সারা পৃথিবীতে এর একটা নজির রাখতে হবে যে হ্যাঁ, আমরা বিজয় আনতে পেরেছি। আমরা চোখের জলে, রক্তের জলে, রক্তে ঘামে বিজয় আনতে পেরেছি, কিন্তু আমরা ওদের মতন আমরা পারিনি করতে। তাহলে আমাদের সাথে ওদের কী তফাৎ থাকলো? যাই হোক, যেন কোনো মানুষ, যেন কোনো ছোট বাচ্চা যেন পিতৃহারা না হয়, কোনো মানুষ যেন ধর্ষণ না হয়, আর যেন আমাদের ডাক্তার দিদি না হয়। এই ছেলেটা, পাশের বাড়ির ছেলেটা পায়রা পোষে, প্রচুর পায়রা পোষে, লোককে দেখায় যে পায়রা পোষে বাড়ি ছাড়া। ও তো ওর ভয় আছে না, ও অনেক লোকের সাথে এরকম করেছে, প্রচুর লোকের সাথেও ব্যবহার খারাপ করেছে, মানে আমার সাথেও এরকম ব্যবহার করেছে। তো যাই হোক, তবে একটা জিনিস সবচেয়ে ভালো লেগেছে, লোভীরা যারা সরকারের পা চেটে কিছু উপার্জন করেছে, তারা ঘৃণার পাত্র হয়ে ইতিহাসে থাকবে। আর যারা ওই লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা 1200 টাকা এগুলোতে মানে প্রত্যাখ্যান করেছে, যাদেরকে কেনা যায়নি, ওই সমস্ত প্রান্তিক মানুষ, শহরের মানুষ, গরিব মানুষ, যাদের বাড়িতে অভাব ছিল, সত্যি 1000 টাকা তাদের প্রয়োজন ছিল হয়তো, তাদেরকে কেনা যায়নি, সেই মানুষগুলো ইতিহাস লিখেছে। ইতিহাস ওই চটি চাটারা লেখিনি, ইতিহাস চটি চাটারা লেখিনি, সুবিধাবাদীরা লেখিনি, এটা ঠিক। ওই ধরা শিল্পী যারা আছে তাদেরকে মানুষ মানে প্রত্যাখ্যান করবে, আগামী দিনে প্রত্যাখ্যান করছে, যেরকম করবে। আর একটা আবেগের জয় হয়েছে, একটা চেতনার জয় হয়েছে। নির্বাচন তো নিশ্চয়ই জয় হয়েছে, একটা চেতনার জয় হয়েছে মানুষের।